অভিনন্দন সবাইকে শরৎ একাডেমিতে। আজকে আমরা টেট 1 এর বাংলা পেডাগজি নিয়ে কিছু আলোচনা করব। এটা আমাদের বাংলা পেডাগজি নিয়ে হবে দ্বিতীয় নাম্বার লেকচার, যেখানে আমরা 10টি কোশ্চেন ডিসকাস করব এবং সেই সঙ্গে আরও কিছু তোমাদের বলে দেব। আমাদের টার্গেট থাকবে আমরা যেন বাংলা টপিকসে আমরা যেন 30 মার্কসের মধ্যে 30 মার্কস পেয়ে থাকি। এবং যারা আমাদেরকে ইউটিউব থেকে দেখছো তারা আমাদের ইউটিউব চ্যানেল শরৎ একাডেমি সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজ টি-টেট স্টাডি সেন্টার ফলো করে নেবে, কারণ আমরা ফেসবুক পেজে প্রতিনিয়ত প্রশ্ন আপলোড করে থাকি, যেগুলো তোমাদেরকে টেট এক্সামে অনেকটাই সাহায্য করবে। চলো এবার লেকচারটি দেখে নিই। লেকচারটি শুরু করার আগে একটু বলে রাখবো, যদি লেকচারটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে এবং শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যাতে তারাও এমন ধরনের লেকচার পেয়ে তাদের বেঙ্গলি যে প্যাডাগজি রয়েছে সেটা যাতে ক্লিয়ার হয়ে যায় এবং 2 থেকে 3 নাম্বার যে আসবে এক্সামে সেটা যাতে তারা পেয়ে যায়। এবার প্রথম যে আজকে কোশ্চেন রয়েছে সেটা দেখো কি বলা হচ্ছে। একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য হলো যে তীব্র কণ্ঠস্বর না উদাত্ত কণ্ঠস্বর নাকি মৃদু কণ্ঠস্বর। দেখো, তীব্র কণ্ঠস্বর হলে অনেক ছাত্রছাত্রীরাই বুঝতে পারে না, ঠিক আছে, এটা বিরক্তকর হয়ে যায়। আবার যদি মৃদু কণ্ঠস্বর হয় তাও কিন্তু ছাত্রছাত্রীরা কি বলছে শিক্ষক সেটা বুঝতে পারে না। আর উদ্ধত কণ্ঠস্বর কি? উদাত্ত কণ্ঠস্বর হলো একটা মিষ্টি মধুর কণ্ঠস্বর, যেটা তোমার সঙ্গীতের কণ্ঠস্বর বলা হয়। সঙ্গীতের একটা মহান কণ্ঠস্বর রয়েছে, সেই যেটা রয়েছে উদাত্ত কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর যেখানে নর্মাল যে ভয়েসটা রয়েছে ওই ভয়েসে একদম যেখানে সুর থাকবে কথায়, সেই তাহলে কণ্ঠস্বরটা কি হতে হবে? একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য হতে হবে তার উদ্ধত কণ্ঠস্বর, ঠিক আছে। তীব্র কণ্ঠস্বর এখানে আনসার হবে না, আর মৃদু কণ্ঠস্বর হবে না, তাই এখানে আমাদের অপশন হয়ে যাবে প্রথম যে অপশনটি রয়েছে সেটি। এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে যে ভাষার দক্ষতা হলো, ঠিক আছে, ভাষার যে দক্ষতা সেটা কি চর্চিত শক্তি নাকি মানসিক শক্তি নাকি কল্পনা শক্তি নাকি ভাব শক্তি? এটা হবে চর্চিত শক্তি। চর্চিত শক্তি অর্থাৎ স্টাডিজ, যেটার ইংলিশ টার্মটা হলো স্টাডিজ, বা বারবার চর্চা করা, ঠিক আছে। ভাষার দক্ষতা তখনই সাফল্য রূপে পরিণত হবে বা পরিণতি পাবে যখন তুমি ভাষাটাকে বারবার কি চর্চা করবে, ঠিক আছে। তাহলে এখানে ভাষার দক্ষতা হলো কি হবে? চর্চিত শক্তি হয়ে যাবে, ঠিক আছে। মানসিক শক্তি না, মানসিক শক্তি বা কল্পনা শক্তি না। কল্পনা শক্তি কি? কল্পনা শক্তি অর্থাৎ যদি তুমি কাল্পনিকভাবে কিছু কল্পনা করে থাকো, সেটাকে যদি আরো ভালোভাবে কল্পনা করতে পারো তখন সেটা কল্পনা শক্তির অন্তর্গত হবে। আর ভাব শক্তি কি? ভাব শক্তির মধ্যে থাকবে ইমোশনাল, আবেগ যে রয়েছে সেগুলো থাকবে ভাব শক্তির মধ্যে। আর মানসিক শক্তির মধ্যে থাকবে যে তোমার যে মানসিকতা যেটা রয়েছে সেটা, অর্থাৎ তোমার মানসিকতা যত উন্নত হবে সেটার জন্য মানসিক শক্তি অনেকটা তোমাদেরকে সাহায্য করবে। এবার পরবর্তী প্রশ্নে আমরা দেখে নেব কি রয়েছে। শিশুর মৌলিক শক্তি চিন্তার বিকাশে ভাষার যেটি অতি প্রয়োজন সেটা কি ব্যাকরণ বোধ নাকি উচ্চারণ নাকি রসবোধ নাকি উপর কোনোটি নয়? এখানে আমাদের অপশন হয়ে যাবে রসবোধ। অর্থাৎ শিশুর যে মৌলিক চিন্তার বিকাশ আছে, ভাষার মধ্যে কি দরকার? রসবোধ দরকার। যদি ভাষাটা যদি রসবোধহীন হয় তাহলে শিশু ওই ভাষাটা শিখতে চাইবে না, ঠিক আছে, ইন্টারেস্ট জাগবে না ওই ভাষার প্রতি, তার যে চিন্তার বিকাশ রয়েছে সেটা ঘটবে না। তাই শিশুর মৌলিক চিন্তার বিকাশে ভাষার যেটি অত্যন্ত প্রয়োজন সেটা হবে ভাষার রসবোধ। এবার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। বলা হচ্ছে যে শিক্ষাকে পাঠ চলাকালীন আকর্ষণীয় করতে হবে, ঠিক আছে। আকর্ষণীয় করতে জানতে হবে কি? বিধিবদ্ধ শিক্ষা নাকি এটা হবে খেলাধুলা। বিধিবদ্ধ শিক্ষা হয়ে যাবে এখানে। আর এটা হয়ে যাবে অপশন খেলাধুলা নাকি অভিনয় নাকি উপরের কোনোটি নয়। দেখো, শিক্ষাকে যদি পাঠ চলাকালীন আকর্ষণীয় করতে চায় কোনো শিক্ষক বা শিক্ষিকা, তাহলে তাকে কিন্তু অভিনয় করে সেটাকে পড়াতে হবে। এবার দেখো কি কারণ বলছি, যে এই আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ইউটিউব না, পুরো ইউটিউব চ্যানেলে যতজনই শিক্ষকরা পড়াচ্ছেন তারা দেখো, যদি যারা লাইভ ক্লাস নিচ্ছেন তারা দেখো, যেমন বড় বড় টিচার বলবো, যে যেমন খান স্যার রয়েছে, ওজা স্যার রয়েছে, তারা অভিনয়ের সাথে জিনিসটা তো বুঝায়, ঠিক আছে। যেমন ফিজিক্স ওয়ালা যে চ্যানেলটা রয়েছে সেখানে কি অভিনয়ের সাথে জিনিসগুলো কি উপস্থাপন করে, যা ছাত্রছাত্রীকে কি উৎসাহিত করে ওই টপিকস নিয়ে পড়ার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে শিক্ষাকে পাঠ চলাকালীন আকর্ষণীয় করতে জানতে হবে কি তোমাকে, সেম যদি তুমি যদি টেট কোয়ালিফাই করে যখন শিক্ষক হয়ে যাবে তোমাকে কি অভিনয় করে কিন্তু পড়াতে হবে। যদি শিক্ষার্থীদের মনোযোগ যদি পড়ার মধ্যে না থাকে তাহলে তোমাকে অভিনয়ের সাথে এবং
ধৈর্য সহকারে তোমাকে পড়াতে হবে। তাহলে এখানে আমাদের অপশন হয়ে যাবে অভিনয়। ঠিক আছে, অভিনয়ের সাথে সেটাকে পাঠকে আকর্ষণীয় করে তুলতে হবে। এবার দেখো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে যে কোনো বিশেষ সূত্র থেকে সাধারণ সূত্রে উপনীত হওয়াকে বলা হয় কি আরোহী পদ্ধতি না অবরোহী পদ্ধতি, নাকি শিশুর মনোবিকাশ, নাকি উপরে কোনোটি নয়? এটা হয়ে যাবে আরোহী পদ্ধতি, বিশেষ সূত্র থেকে সাধারণ সূত্রে। অর্থাৎ ধরো এবার দেখো আরোহী পদ্ধতি আর অবরোহী পদ্ধতির মধ্যে কি রয়েছে আমি বলছি যে দেখো অবরোহী পদ্ধতিটা কি। অবরোহী পদ্ধতিটা হলো ধরো যেটা হবে যে উদাহরণ থেকে সূত্রে যাওয়া। ঠিক আছে, উদাহরণ থেকে সূত্রে যাওয়া বা বিবৃতিতে পৌঁছানো। যেমন ধরো মানুষ কি, আমিও একদিন মারা যাব, তুমিও মারা যাবে, যে আছে সে মারা যাবে। ঠিক আছে, অর্থাৎ রাম হোক, যদু হোক, শ্যাম হোক, যাই হোক, সবাই তো একদিন মরতে হবে না। তাহলে এখান থেকে একটা সূত্রে আমরা উপনীত হতে পারি কি মানুষ মরণশীল। সেটা হবে কি, সেটা হবে অবরোহী পদ্ধতি। আর দেখো মানুষ মরণশীল, এখান থেকে যদি আমরা উদাহরণ দিতে পারি যে অর্থাৎ রাম শ্যাম যদু মধু রহিম যে আছে কিনা সবাই কি মারা যাবে, অর্থাৎ এটা হলো উদাহরণ। ঠিক আছে, সেও তারও মৃত্যু হচ্ছে, তারও মৃত্যু হচ্ছে। যখন আমরা কোনো বিশেষ সূত্র থেকে সাধারণ সূত্রে যাব তখন তাকে আমরা বলবো কি আরোহী। আর যখন কোনো সাধারণ সূত্র থেকে আমরা বিশেষ কোনো সূত্রে যাব তখন সেটা হবে অবরোহী। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে, যখন বিশেষ থেকে সাধারণে যাবে তখন সেটা হয়ে যাবে আরোহী পদ্ধতি। এবার পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে বলা আছে যে একটি প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। ঠিক আছে, একটা প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, সেটা কি কি হবে, এটি যে শিক্ষাদান শ্রেণীর প্রশিক্ষণ। ঠিক আছে, এটা কি সামর্থ্য ভিত্তিক প্রশিক্ষণ, নাকি কর্মশালা ভিত্তিক প্রশিক্ষণ, নাকি পর্যবেক্ষণ ভিত্তিক প্রশিক্ষণ, নাকি উপর কোনোটি নয়? এখানে অপশন হয়ে যাবে কর্মশালা ভিত্তিক প্রশিক্ষণ। ঠিক আছে, এবার পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে যে ভাষার শিক্ষণ হলো, ঠিক আছে, ভাষার শিক্ষণ হলো একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, নাকি প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া, নাকি অসচেতন প্রক্রিয়া, নাকি উপর কোনোটি নয়? এখানে অপশন হয়ে যাবে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া। অর্থাৎ শিক্ষক থেকে বা তুমি যার থেকে ভাষাটা শিখছো সেখানে যদি তুমি প্রত্যক্ষ যদি না থাকো তাহলে সেটা তোমার ভালোভাবে শেখা হবে না। ঠিক আছে, অর্থাৎ এখানে বলা যায় স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানে কি নিজে নিজে শিখা। ঠিক আছে, অসচেতন প্রক্রিয়া মানে কি, মানে সচেতন না থেকেও শিখে নেওয়া। ঠিক আছে, আর প্রত্যক্ষ অংশগ্রহণকারী গ্রহণমূলক প্রক্রিয়া মানে কি তুমি সেখানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছো এবং সেখান থেকে ভাষাটা শিখেছো। তাই ভাষার শিখন হলো কি একটি প্রত্যক্ষ অংশগ্রহণকারী প্রক্রিয়া। বুঝে গেছে? এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে যে যেটি গঠনমূলক অসঙ্গতি। ঠিক আছে, গঠনমূলক অসঙ্গতি কি বোঝানো হচ্ছে দেখো, জটিল বাক্য বুঝতে না পারা, নাকি জটিল বাক্য লিখতে না পারা, নাকি জটিল ও সরল বাক্যের মধ্যে পার্থক্য না করতে পারা, নাকি উপরে কোনোটি নেই? এখানে অপশন হয়ে যাবে জটিল বাক্য বুঝতে না পারা। কি হয়ে যাবে এখানে, এখানে অপশন হয়ে যাবে জটিল বাক্য বুঝতে না পারা, যেটা হলো একটি জ্ঞানমূলক অসঙ্গতির উদাহরণ। ঠিক আছে, এবার জ্ঞানমূলক জিনিসটা কি, জ্ঞানমূলক শিক্ষা বা জিনিসটা কি, যখন দেখো কোনো ছাত্র যদি শিক্ষক বা শিক্ষিকার কথা শুনে তখন যে শিক্ষণের যে পদ্ধতি রয়েছে সেটি হবে জ্ঞানমূলক পদ্ধতি। ঠিক আছে, আর জ্ঞানমূলক অসঙ্গতি কি, অসঙ্গতি মানে অর্থাৎ শোনার পর যদি কোনো জটিল বাক্য বুঝতে না পারে তখন সেটা কি, সেটা হবে জ্ঞানমূলক অসঙ্গতির মধ্যে চলে আসবে। অর্থাৎ সেটি কোনো ছাত্র জটিল বাক্য কি সেটা জটিল বাক্য সম্বন্ধে সে বুঝেনি। ঠিক আছে, বাক্য তো অনেক ধরনের হতে পারে। ঠিক আছে, এবার জটিল বাক্যে সে অর্থ বুঝতে পারেনি। ঠিক আছে, যার অর্থ হলো কি জ্ঞানমূলক অসঙ্গতি। এবার পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে যে একটি কবিতা পাঠ করে তার মর্মার্থ অনুধাবন করা হলো জ্ঞানমূলক স্তরের কি নির্দিষ্টতার জ্ঞান, নাকি পদ্ধতিগত জ্ঞান, নাকি বিমূর্ত জ্ঞান, নাকি আনুষঙ্গিক জ্ঞান? ঠিক আছে, এটা আমরা দেখে নেব। এবার এখানে এখানে আমাদের অপশন হয়ে যাবে যে বিমূর্ত জ্ঞান। অর্থাৎ একটি কবিতা পাঠ করে তার মর্মার্থ অনুধাবন করা হলো জ্ঞানমূলক স্তরের যে বিমূর্ত জ্ঞান রয়েছে সেটা। ঠিক আছে, নির্দিষ্ট জ্ঞান বা পদ্ধতিগত জ্ঞান বা আনুষঙ্গিক জ্ঞান কোনোটা হবে না, এখানে হবে বিমূর্ত জ্ঞান। এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে যে সমস্যার সমাধানে শিক্ষার্থীদের সক্রিয় করে তোলা যে প্রক্রিয়ার অন্তর্গত। ঠিক আছে, সমস্যার সমাধানে শিক্ষার্থী অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি কোনো সমস্যার সমাধান করতে অক্ষম হয় সেক্ষেত্রে শিক্ষার্থীকে সেই সমাধানের সক্রিয় করে তোলার জন্য যে প্রক্রিয়াটির দরকার সেটা হবে কি শিক্ষণ, নাকি আচরণ, নাকি অনুশীলন? এখানে হয়ে যাবে শিক্ষণ। ঠিক আছে, শিক্ষণ কি, শিক্ষণ হলো যখন কোনো কিছু উপস্থাপন করা হয়। ঠিক আছে, আর
শিক্ষণ কি? শিক্ষণ হলো যখন তার কর্মদক্ষতাকে বাড়ানো হয়, ঠিক আছে? এবার দেখো, যখন শিখা একটা জিনিস আর কর্মদক্ষতা বাড়ানো আর একটা জিনিস, যেটা হবে শিক্ষণ, ঠিক আছে? শিক্ষণ একটা জিনিস, শিক্ষণ আর একটা জিনিস, ঠিক আছে? এবার শিক্ষণের মাধ্যমে কি হবে? সমস্যা সমাধানের শিক্ষার্থীদের সক্রিয় করে তোলা যাবে। আর শিখন কি? শিখন দিয়ে সমস্যা সম্পর্কে সে জানতে পারবে, ঠিক আছে? আর সেটা সমাধানের জন্য কি লাগবে? সেটা সমাধানের জন্য শিক্ষণ লাগবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের অপশন হয়ে যাবে শিক্ষণ। এখানে আমরা 10টি কোশ্চেন ডিসকাস করে নিয়েছি। আশা করি সবাই বুঝেছো। আর যদি লেকচারটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে এবং শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যাতে তারাও যেন এমন লেকচার পেয়ে তারাও যেন তাদের সিলেকশন করে নিতে পারে। এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে লেকচারটি সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তী লেকচারে আবার দেখা হচ্ছে।